তোমার লাশ তোমার পরিবার খুঁজে পাবেন। নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য যা দরকার সবকিছু আছে। আমরা মরে যাব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় যেতে পারবো না। আমাদের ইতিমধ্যে 50-60 জন ভাইকে মেরে ফেলেছে। শেখ হাসিনা পুরো তার সবকিছুকে নিয়ন্ত্রণ করতো, মিডিয়াকে, ওটা আমরা দেখেছিলাম। আমাদেরকে চোখ বেঁধে ওই গাড়িতে তুলে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। হাসনাত যেটার কথা বলেছিল, এটা যেখান থেকে যেখানে নিয়ে গিয়েছে, এখন তো আমরা অবস্থান দুইটাই জানি। দূরত্ব তখনকার রাত 10টা-11টার দিকে সর্বোচ্চ 2-3 মিনিটের, পদ্মা থেকে মৎস্য ভবনের একটু আগে পর্যন্ত, কিন্তু আমাদেরকে প্রায় 1 ঘন্টা ঘুরিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাদেরকে যখন রাত 10টা-11টা এরকম টাইমে নিয়ে যায়, সেখান থেকে শুরু করে তারপরের দিন রাত 8টা, 9টা, 10টা অ্যারাউন্ড, আমরা তো টাইম দেখতে পাচ্ছিলাম না, কারণ ওইখানে যে ছোট্ট রুমটাতে রাখা হচ্ছে কোনো কিছু নাই, নাথিং। তো আমরা বুঝতেও পারছি না বাইরে দিন না রাত। তো সেই জায়গায় এই পুরো টাইম আমাদেরকে না ঘুমাতে দিয়ে এক একজনকে এক এক রুমে নিয়ে যেভাবে পেরেছে তারা মানে তাদের জায়গা মতো টর্চার করেছে। এবং মানে এই টর্চারের ধরনটা ভিন্ন। আমরা টর্চার বলতে নর্মালি শারীরিক যে টর্চার বুঝি, শারীরিক টর্চার তো একটা স্বাভাবিক একটা প্রসেস, কিন্তু এরকম অসংখ্য তাদের কাছে প্রসেস আছে যেটা দিয়ে তারা আপনাকে যে কোনো মূল্যে কাবু করতে চায়। এবং আমাদের দুইজনকে প্রায় 20 ঘন্টার মতো এক একজন এক একভাবে জেরা করে, অফিসার পরিবর্তন হয়, কখনো তার পরিচয় দেয় সে কেউ কর্নেল র্যাঙ্কের, এবং যিনি ডেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। এইভাবে পুরো সময় জেরা করে, তো এর পরের দিন তখন আমাদেরকে এই পুরো সময় জুড়ে যখন কোনোভাবেই তারা কনভিন্স করতে পারে না, তখন আবার আমাদের আরেকজন সমন্বয়ক হাসিবের লোকেশন তারা ট্রেস করে হাসতাবকে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে চাংখারপুল থেকে তাকে আবার তুলে নিয়ে আসে। তখন আমাদের সংখ্যাটা 3 হয়। প্রত্যেকের সাথে এই খেলা হচ্ছে। হাসনাত তো রাজি হয়ে গিয়েছে, তুমি না হলে ও বেঁচে যাবে, আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার লাশ তোমার পরিবার খুঁজে পাবেন। আবার আমাকে সেম কথা বলে, যেটা আমরা পরে যখন কথা বলেছি। আবার ধরেন ছোট্ট একটা ওয়াশরুমের মতো জায়গা, যেখানে নিয়ে তারা দড়ি ঝুলিয়ে রেখেছে একটা রডের মধ্যে। তো বলে যে ওরা তো চলে যাচ্ছে, ডিজিএফআই চিফ আসছে, তোমার জন্য সম্ভবত এই দড়িটাই সর্বশেষ পরিণতি, তো একটু নিজের বাবা মার কথা চিন্তা করে নাও, কথা বলার তো সুযোগ নেই। তো আসলে আমি এখান থেকে এই সিচুয়েশনটা যেভাবে সহজে বলছি, বা আপনারা যেভাবে এটা শুনছেন, ওইখানকার সিচুয়েশনটা এমন ছিল না আসলে, এবং ওই পরিস্থিতিতে এটা কল্পনা করা অন্যরকম বিষয় ছিল। তো এর মধ্য দিয়ে সর্বশেষ আমরা এখন যতটুকু মনে করতে পারি যে সম্ভবত এশার আজানের পর আমাদেরকে আবার ডিজিএফআই চিফ স্বয়ং আবার ওইখানে আসে। বাইরে থেকে দেখে মনে হবে, আমরা যখন পরে গিয়েছিলাম, ওইটা একটা মানে এমন একটা রুম যেটা হচ্ছে, বা এমন একটা ছোট্ট বাসা যেটা পরিত্যক্ত আরো 20 বছর আগে, কিন্তু ভিতরে তাদের মেকানিজম করার জন্য, নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য যা দরকার সবকিছু আছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ আবার আসলো। উনি যখন আসে 3-4-5টা গাড়ি আসে, একটা বহর আসে 20-30 জনের। এবং যেটা করা হলো যে ওইখানেও সর্বশেষ থ্রেট এবং সর্বশেষ কথা, আমাদেরকে তো কোনোভাবে রাজি করাতে পারবে না, আমরা ডিটারমাইন্ড। আমরা যখন একটু কথা বলার আমাদেরকে সুযোগ দেয় যে আমরা মরে যাব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় যেতে পারবো না। আমাদের ইতিমধ্যে 50-60 জন ভাইকে মেরে ফেলেছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ এটা বললো যে এবার তোমাদের টেনে হোক হিস্ট্রি হোক আমরা নিয়ে যাব, যা বলার বলবা, কিন্তু আমরা নিয়ে যাব। এবং তারপরের দিন অনেকে বলে যে আমাদেরকে প্রথম দিনই মন্ত্রীদের কাছে নিয়ে গিয়েছিল, এরকম না, এর আগে প্রায় 30 ঘন্টা চলে গিয়েছিল নির্যাতনের, অত্যাচারের। এবং পরের দিন আমাদেরকে যখন ওইখানে নিয়ে যায়, আমরা দেখলাম যে আমাদেরকে আগে, আমরা যাওয়ার আগেই মন্ত্রীদের 3 জনকে এক রুমে নিয়ে বসিয়েছে। পরবর্তীতে আমাদেরকে তাদের সামনে দাঁড় করায়, আমাদেরকে বসানোর জন্য জায়গা দেয়। তো আমরা যখন বলেছি যে রক্তমারিয়া সংলাপ না, আমরা এখানে বসার কোনো সুযোগ নাই, তারা আমাদেরকে একটা জিনিস বলেছিল, আমাদের যে দাবিগুলো প্রথমে 8 দফা পরে 9 দফা, সেগুলো বলার আমাদের সুযোগ করে দিবে। তো আমরা একটা কাগজে লিখে সেটা তাদেরকে দিয়ে সামনে চলে আসি, সেখানে মিডিয়া দাঁড়ানো ছিল। তো আমরা ওই দিন কিভাবে ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা পুরো তার সবকিছুকে নিয়ন্ত্রণ করতো, মিডিয়াকে, ওটা আমরা দেখেছিলাম। আমাদেরকে তারা বলছে এইভাবে বলো যে আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। আমরা আমাদের দফাগুলো ঘোষণা করার পরে শুরুতেও বলি রক্তমারিয়া সংলাপ নয়, শেষে বলি আমাদের কর্মসূচি চলমান থাকবে।
তারা শুরুর অংশটাও কেটে দেয়, শেষের অংশটাও কেটে দেয়। প্রথমে মিডিয়ার 10টা ক্যামেরা দাঁড়ানো, তার পিছনে ডিজিএফআই এর প্রায় 20 জন অফিসার দাঁড়ানো। প্রথম বক্তব্য তাদের পছন্দ হয় নাই, দ্বিতীয়বার তারা আবার বলছে এই বক্তব্যটার প্রথম জিনিসটা বাদ দিতে হবে যে রক্তমারিয়া সংলাপ নয় তোমরা যেটা বলছো, শেষ কথাটা বাদ দিতে হবে যে কর্মসূচি যে প্রত্যাহার করলাম এটা বাদ দিতে হবে, শুধু কর্মসূচি ঘোষণা করবা। আবার আমাদেরকে দিল, আবার আমরা সেম জিনিসটা বললাম। তখন একজন এসে মানে আমার হাতটা ওনার এখানে মানে কোমরের পিছনে, রাইফেল আছে মানে ছোট যেগুলো পিস্তল, দুই পাশে দুইটা, আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই দুইটার তো দুইটা গুলিও তোমাদের লাগবে না, তো সাহস একটু কমাও, নাহলে তোমরা তোমাদের পরিবার কেউই থাকতে পারবা না। আর এই যে আগে এক লাইন বললা পরে এক লাইন বললা, তোমরা কি মনে করো যে তোমরা বলছো তার মানে এটা চলে যাবে? দেখো কালকে এটা কিভাবে যায়। এবং এটাই হয়েছে। পরবর্তীতে তারা যখন প্রচার করেছে, তাদেরকে হয় বাধ্য করা হয়েছে বা নিজের ইচ্ছা করেছে আমরা জানি না, তারা প্রথম লাইনটাও প্রথমে প্রচার করে নাই, শেষ লাইনটাও করে নাই। কিন্তু ওইখানেও বাংলাদেশপন্থী কিছু মানুষ ছিল যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল, তারা ওই পুরনো ভিডিওটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা সাংবাদিকতায় ছিলেন বা সিভিল সোসাইটি ছিলেন তাদেরকে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করার তৈরি করা হয়, সেখান থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, তাদের মতো করে তারা টর্চার করে, সেখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। কোনোটা না হলে হয়তো আমাদের ওই 5ই অগস্টটা হতোই না, হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তো এই 5ই অগস্টের পরে আসলে এটা আমরা স্টিল অনুধাবন করি, প্রত্যেকটা পদে পদে অনুধাবন করেছি। এই যে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো আমরা পরিবর্তন করব যেটা আমরা চাই, সেটা তৈরি করার জন্য বা সেটা ভেঙে নতুনটা গড়ে তোলার জন্য আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জনবল, কোনোটাই আসলে ছিল না।